ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো। তো এর আগে যে আমি সলিড স্টেটের প্রথম চ্যাপ্টারটা করিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমরা ভালো করে করেছো। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার, আমাদের সিলেবাসের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ দ্রবণ নিয়ে আলোচনা করব এবং দ্রবণের আমি কয়েকটা গুরুত্বপূর্ণ রিভিশনটা করে নেব। কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি তোমাদের বলবো। দেখো, প্রথমেই এখানে দেখতে হবে দ্রবণ কাকে বলে। এটা তোমাদের সলিউশন। দ্রবণের সংজ্ঞা তোমরা ক্লাস 9 থেকে পড়ছো। দুই বা ততোধিক কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সমসত্ব মিশ্রণ, যার প্রতিটি উপাদানের আপেক্ষিক পরিমাণকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায়, তাকে দ্রবণ বলে। এখন প্রশ্ন হলো, এই বা সমসত্ব মিশ্রণ, এই মিশ্রণটা কি? দেখো, মিশ্রণ দু রকমের হয়, এখানে বলে দেওয়া আছে সমসত্ব এবং অসমসত্ব। সমসত্ব মিশ্রণ হচ্ছে সেইগুলো যে মিশ্রণের উপাদানগুলি সংযুতি ও ভৌত ধর্ম মিশ্রণের সব অংশে একই থাকে এবং উপাদানগুলির পৃথক পৃথক অস্তিত্ব বাইরে থেকে বোঝা যায় না, তাকে সমসত্ব মিশ্রণ বলে। যেমন চিনির জলীয় দ্রবণ। অর্থাৎ সমসত্ব মিশ্রণ হচ্ছে সেইটা যেটা হচ্ছে সিঙ্গেল ফেজ সিস্টেম। অর্থাৎ তুমি যদি চিনির জলীয় দ্রবণ তৈরি করো, তাহলে জল এবং চিনিকে কি আলাদাভাবে বোঝা যায়? আলাদাভাবে বোঝা যায় না। সুতরাং এই চিনির জলীয় দ্রবণ হচ্ছে একটা সমসত্ব মিশ্রণ এবং এই সমসত্ব মিশ্রণটাকেই দুই বা ততোধিক কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের যে সমসত্ব মিশ্রণ, এই সমসত্ব মিশ্রণটাকেই আমরা বলবো দ্রবণ। ঠিক আছে। আরেক রকমের মিশ্রণ আছে যেটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। এটা হচ্ছে কিন্তু মানে এখানে এক দশাবিষ্ট সিস্টেম নয়, এটা কিন্তু একাধিক দশাবিষ্ট সিস্টেম, অর্থাৎ এটা মাল্টিপল ফেজ সিস্টেম। সমসত্ব মিশ্রণ হলে সবসময় মনে রাখবে দ্রবণের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ সিস্টেম, আর অসমসত্ব যে মিশ্রণগুলো সেগুলো দ্রবণ হয় না, সেগুলো হচ্ছে মাল্টিপল ফেজ সিস্টেম। বুঝতে পেরেছো? এগুলো সাধারণত কোলয়েড জাতীয় পদার্থগুলো হয়। তো এই মাল্টিপল ফেজ সিস্টেম যেটা হচ্ছে অসমসত্ব দশা, কিন্তু আমাদের যেটা আলোচনা করতে হবে দ্রবণ। তাহলে দ্রবণ হচ্ছে, দ্রবণের সংজ্ঞাটা আমরা করলাম এবং দ্রবণকে আমরা দুভাগে ভাগ করতে পারি। দ্রবণের দুটো অংশ, দ্রাব্য এবং দ্রাবক। দেখো এখানে দ্রবণ, এখানে যদি আমি দ্রবণের একটা উদাহরণ দিয়েছি বায়ু। বায়ু একটা দ্রবণ, কারণ বায়ুর মধ্যে বিভিন্ন রকম গ্যাস মিশে আছে এবং সমসত্ব মিশ্রণ, অর্থাৎ যার প্রতিটা অংশের গঠন এবং উপাদানটা একই এবং সিঙ্গেল ফেজ সিস্টেম। অর্থাৎ বায়ুকে যদি তুমি দেখো, আলাদা আলাদা গ্যাস কিন্তু তুমি নজর করতে পারবে না, একটা সিঙ্গেল ফেজে বায়ু কিন্তু অবস্থান করছে। সুতরাং এটা একটা দ্রবণ। H2 ও হিলিয়াম গ্যাসের মিশ্রণ, NaCl এর জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ, এগুলো সবই কিন্তু দ্রবণের উদাহরণ। এবং দ্রবণের যে দ্রাব্য এবং দ্রাবক, এই দুটো অংশে ভাগ করা যায়। দ্রাবণ ইংরেজি শব্দ হচ্ছে সলিউট। দ্রাবক কাকে বলবো? যার পরিমাণটা কম এবং যে পদার্থ অপর পদার্থে দ্রবীভূত অবস্থায় থাকে তাকে দ্রাব্য বলে। সিম্পল কনসেপ্ট। যেমন চিনির যে জলীয় দ্রবণ, চিনি হচ্ছে দ্রাবক, কারণ চিনি জলে দ্রবীভূত অবস্থায় থাকে এবং দ্রবণে চিনির পরিমাণ জল অপেক্ষা কম হয়। আরেকটা দ্রবণের ভাগ আছে, সেটা হচ্ছে সলভেন্ট বা দ্রাবক। অর্থাৎ দ্রবণে যার পরিমাণটা বেশি থাকে সেটা হচ্ছে সলভেন্ট বা দ্রাবক, এবং যে পদার্থটি অপর পদার্থকে দ্রবীভূত করে এবং যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থাকে নির্ধারণ করে তাকে দ্রাবক বলে। যেমন চিনির জলীয় দ্রবণে জল হলো দ্রাবক, কারণ দেখো এখানে দ্রাবকের ভৌত অবস্থা হচ্ছে লিকুইড, আর যে দ্রবণটা আমি পাচ্ছি সেই দ্রবণটা হচ্ছে কিন্তু লিকুইড। অর্থাৎ যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থা নির্ধারণ করবে, অর্থাৎ যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থার মতো হবে, তাকে আমরা বলবো দ্রাবক। বুঝতে পেরেছো? সুতরাং এই জিনিসটা তোমরা করবে। এরপর দেখো, আমরা যেগুলো আছে দ্রবণের বৈশিষ্ট্য আছে, দ্রবণের বৈশিষ্ট্যগুলোর মধ্যে দ্রবণের মধ্যে দ্রাবের কণাগুলো দ্রাবকের সঙ্গে সমসত্বভাবে মিশে থাকে। এগুলো সিম্পল কনসেপ্ট। দ্রবণের মধ্যে দ্রাবের কণাগুলোর ব্যাস 10⁻⁷ থেকে 10⁻8 সেমি হয়। দ্রবণ হচ্ছে একটা হোমোজিনিয়াস মিক্সচার। দ্রবণের মধ্যে দ্রাব কণাগুলি অণু বা আয়ন রূপে থাকায় এদেরকে ফিল্টার করে পৃথক করা যায় না, কারণ এখানে কণাগুলোর ব্যাসটা দেখো, কণাগুলোর ব্যাসটা কিন্তু খুব ছোট। কণাগুলোর ব্যাস যেহেতু খুব ছোট, সুতরাং একে তুমি ফিল্টার করতে চাইলে, ফিল্টার করে দ্রাব কণাগুলোকে তুমি আলাদা করতে চাইলে তুমি ফিল্টার করে কিন্তু আলাদা করতে পারবে না, কারণ এখানে মানে ফিল্টার করলে ওই যেটা ফিল্টার করার পরে ওই দ্রাব কণাগুলো কিন্তু চলে আসবে। তবে হ্যাঁ, বাষ্পীভবন, পাতন, কেলাসন প্রভৃতি ভৌত পদ্ধতিতে দ্রাবকে দ্রবণ থেকে পৃথক করা যায়। বিশেষ বিশেষ পদ্ধতিতে দ্রাবকে দ্রবণ থেকে পৃথক করা যায়। তারপরে দেখো বলেছে দ্রবণের বৈশিষ্ট্যর মধ্যে, দ্রবণের মধ্যে উপাদানগুলি আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তিত করা যায়। এটা তো করবে, মানে একটা ফিক্স রেখে
অন্য পদার্থটাকে আমি কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করতে পারি। দ্রবণ তৈরির সময় তাপের উদ্ভব বা তাপের শোষণ হতে পারে। যেমন ধরো জলে যখন তুমি চুন জল যোগ করছো, চুন জল মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তখন তাপের উদ্ভব হচ্ছে, তখন চুন জলটা ফুটতে থাকে, এটা দ্রবণ তৈরি হচ্ছে। আবার যখন তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড জলের মধ্যে যোগ করছো NH4Cl, তখন কিন্তু তাপের শোষণ ঘটে এবং তখন কিন্তু ঠান্ডা হয়ে যায়। সুতরাং এটা কিন্তু তোমরা করবে। দ্রবণ উৎপন্নের সময় তাপের উদ্ভব বা শোষণ হতে পারে। তাছাড়াও দেখো, দ্রবণ অধিকাংশ ক্ষেত্রেই স্বচ্ছ হয়, মানে বর্ণহীন হয়, তবে বর্ণহীন বা বর্ণযুক্ত উভয়ই হতে পারে। দ্রবণ বর্ণহীন হতে পারে, বর্ণযুক্ত হতে পারে। যদি দ্রাবকটি বর্ণহীন হয় তাহলে দ্রবণের বর্ণ দ্রাবের বর্ণের উপর নির্ভর করে। অবশ্যই, কারণ দেখো কপার সালফেটে জলীয় দ্রবণে, এখানে জলীয় দ্রবণ মানে জল, তো এখানে দ্রাবক, জলটা কিন্তু বর্ণহীন। কার জন্য কপার সালফেটের জলীয় দ্রবণের বর্ণ নীল? সেটা হচ্ছে তুঁতের জন্য। তুঁতে মানে কপার সালফেটের জন্য। সুতরাং এটা দ্রাব হিসাবে কাজ করছে এবং দ্রাবর প্রকৃতি যেরকম হচ্ছে, দ্রবণের বর্ণটাও কিন্তু সেরকম হচ্ছে। দ্রাব আয়নীয় প্রকৃতির হলে দ্রবণের বর্ণ দ্রবণে উপস্থিত আয়নের উপর নির্ভর করে। যেমন ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে পার্পেল বা বেগুনি। এখানে এই যে পারম্যাঙ্গানেট আয়নটা থাকে, এই পারম্যাঙ্গানেট আয়নটা তোমরা ডি ব্লক এলিমেন্টে পড়েছো বা পড়বে। এই পারম্যাঙ্গানেট আয়নটা MnO4- আয়নের জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণটা কিন্তু বেগুনি বর্ণের হয়। তো এইটা সিম্পল কনসেপ্ট, যে একদম বেসিক কনসেপ্ট, দ্রবণ কাকে বলে, দ্রাবক কাকে বলে, দ্রবণের বৈশিষ্ট্য, এইগুলো কোনোদিনই তেমনভাবে পরীক্ষায় আসেনি, নিচু ক্লাসে আসে, তোমাদের ক্লাসে কিন্তু তেমনভাবে আসবে না। এবার দেখো, দ্রবণকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যে দেখো, দ্রবণের প্রকারভেদ, টাইপস অফ সলিউশন, দ্রাব ও দ্রাবকের ভৌত অবস্থা অনুযায়ী দ্রবণের শ্রেণীবিভাগগুলো কী কী। দেখো, আমরা যদি দ্রাবক, তোমরা এটা করবে দ্রাবক গ্যাস, দ্রাব ও গ্যাস, মানে দুটো গ্যাস এরকম উদাহরণ কী হবে? বায়ু, কারণ বায়ুর মধ্যে দ্রাবক এবং দ্রাব দুটোই কিন্তু গ্যাস। দ্রাবক তরল, দ্রাব গ্যাস এরকম কি হবে? দেখো, HCl বা CO2 গ্যাসের জলীয় দ্রবণ, যেটা সোডা ওয়াটার বলতে পারো। সোডা ওয়াটারে কী হয়? সোডা ওয়াটারে জলের মধ্যে লিকুইড, যেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকে। তারপর দেখো, কঠিন দ্রাবকে দ্রাব হচ্ছে গ্যাস, এটা হচ্ছে কঠিন প্যালাডিয়াম ধাতু বা প্ল্যাটিনাম ধাতু দ্বারা H2 গ্যাসের অন্তর্ধিতি, H2 গ্যাসের শোষণ, রাদার অধিশোষণ। তো এটা হচ্ছে অন্তর্ধিতিটা, এটা হচ্ছে কঠিন দ্রাবকে গ্যাসীয় দ্রাবের অন্তর্ধিতি। তো এটা হচ্ছে, দেখো, প্যালাডিয়াম প্ল্যাটিনাম এগুলো হচ্ছে কঠিন ধাতু, এখানে গ্যাসটা দ্রবীভূত হয়ে, শোষিত হয়ে এখানে কিন্তু একটা দ্রবণ তৈরি করছে। গ্যাস, দ্রাবক গ্যাস, তরল হচ্ছে দ্রাব, এটা কি জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু। একটু তুমি মনে করবে, দেখবে তুমি উদাহরণটা পেয়ে যাচ্ছ। তরলের মিশ্রণে যখন দ্রবণ তৈরি হচ্ছে, সেটার উদাহরণ কী হবে? জল এবং ইথানলের মিশ্রণ। ইথানল মানে ইথাইল অ্যালকোহল বা মদ্য জাতীয় পানীয়, বা বেনজিন ও টলুইনের মিশ্রণ, এটা হচ্ছে তরলের মিশ্রণ। কঠিনে তরলের উদাহরণ দেখো, পারদ সংকর বা অ্যামালগাম। কারণ কি? পারদটা হচ্ছে তরল এবং কঠিন পদার্থ আরেকটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে সোডিয়াম। যেমন ধরো সোডিয়াম অ্যামালগামে তো পারদ থাকছেই। এই অ্যামালগামটা কি? অ্যামালগাম মানে পারদটা হচ্ছে তরল, আর এখানে কঠিনটা কি? কঠিনটা হচ্ছে সোডিয়াম। তাহলে সোডিয়াম অ্যামালগাম হচ্ছে কঠিনে তরল পদার্থের দ্রবণ। এটা ভাই মনে রাখবে। তরলে কঠিন পদার্থের দ্রবণ উদাহরণ কী হবে? NaCl এর জলীয় দ্রবণ, নুনের জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ ইত্যাদি। কঠিনের দ্রবণ কী হবে? কঠিনের দ্রবণ হচ্ছে ধাতু সংকরগুলো, যেগুলোকে অ্যালয় বলবো আমরা। যেমন ব্রোঞ্জের মধ্যে কপার, টিন এগুলো মিশে থাকে, পিতলের মধ্যে কপার, জিঙ্ক এগুলো মিশে থাকে। সুতরাং এই উদাহরণগুলো তোমরা নিজের মতো করে চিন্তা করবে। দ্রাবকটা গ্যাস, দ্রাব গ্যাস, তাহলে কি হতে পারে? তরল, এরকম দ্রাবকটা প্রথমে, দ্রাবকের মধ্যে এটা দ্রবীভূত আছে, এরকমভাবে চিন্তা করলে উদাহরণগুলো তুমি কিন্তু একবার দেখে নিলেই পেরে যাবে। ঠিক আছে? এরপর দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে গাঢ়ত্ব। খুব ভালো করে এই টার্মগুলো করতে হবে, যে দ্রবণে তরল দ্রবীভূত কঠিন পদার্থের দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি। তো এখানে আমরা করব তরলে দ্রবীভূত কঠিন পদার্থের
দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি। দেখো, গাঢ়ত্ব আমরা নানা রকমভাবে প্রকাশ করতে পারি। একটা কথা, দ্রবণের গাঢ়ত্ব বলতে কি বোঝায় দেখবে, দ্রবণের গাঢ়ত্ব বা মাত্রা বা শক্তি বলতে সাধারণত দ্রবণের বা দ্রাবকের একটি নির্দিষ্ট পরিমাণে কত পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে তা বোঝায়। অর্থাৎ এখানে যদি তুমি একটা জিনিস করো, এখানে যদি তুমি এই জিনিসটা করো যে দ্রবণের দ্রবণের গাঢ়ত্বে হচ্ছে একটা অনুপাত মনে করে রাখবে। এই অনুপাতে উপরে থাকবে মূলত দ্রাবের পরিমাণ। এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে, এই জায়গাটা তোমরা কিন্তু খুব ভালো করে করবে। উপরে মূলত দ্রাবের পরিমাণ আর নিচে মূলত দ্রবণের পরিমাণ হয়। দ্রবণের পরিমাণ, এটা দ্রবণের পরিমাণটা লিটারে হতে পারে। দ্রবণের পরিমাণ বা কোনো কোনো জায়গায় দ্রাবকের পরিমাণ হয়। বেশিরভাগ ক্ষেত্রে দ্রবণের পরিমাণ, কিন্তু কোনো জায়গায় দ্রাবকের পরিমাণটাও কিন্তু আসে। সুতরাং এই জায়গাটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। মানে গাঢ়ত্ব বলতে একটা অনুপাত মনে করে রাখবে যে দ্রবণের মধ্যে কত পরিমাণ দ্রাব্য আছে, সেটাই হচ্ছে গাঢ়ত্ব। বুঝতে পারলো? এবার দেখো, আমরা যেটা করবো সেটা হচ্ছে, প্রথমে একটা গাঢ়ত্ব অনেক রকমভাবে হয়। শতকরা মাত্রা, পার্সেন্টেজ স্ট্রেংথ। এই শতকরা মাত্রা মানে কি? শতকরা মাত্রা তুমি এখানে একটা চিন্তা করে দেখবে যে এখানে দ্রবণের পরিমাণ, এখানে দ্রাবকের পরিমাণটা আসছে না, এখানে দ্রবণের পরিমাণে, মানে ধরো দ্রবণের পরিমাণ আর দ্রাবের পরিমাণটা উপরে, দ্রাবের পরিমাণ ইন্টু দ্রবণের পরিমাণ ইন্টু 100, এটাই হচ্ছে শতকরা পরিমাণ। এটা হচ্ছে একটা গাঢ়ত্ব প্রকাশের একটা পদ্ধতি। অর্থাৎ দেখো, বলছে যে কোনো দ্রবণের 100 ভাগে যত ভাগ দ্রাব দ্রবীভূত থাকে সেই সংখ্যাটিকে ওই দ্রবণের শতকরা মাত্রা বলে। তো এইখানে দেখো, শতকরা মাত্রাকে 3 ভাগে ভাগ করেছে। সিম্পল কনসেপ্ট, W/W। দেখো, আমি বলেছি যে এটা হচ্ছে মানে কোনো গাঢ়ত্বটাকে ওপরে দ্রাবের পরিমাণটা থাকবে, নিচে দ্রবণের পরিমাণ থাকবে। এখানে W/W মানে এই যে ডাব্লুটা, এটা হচ্ছে দ্রাবের ওজন, ওয়েট, আর নিচেরটা হচ্ছে দ্রবণের ওজন। দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইন্টু 100। এইটা থেকে W/W বলতে ওপরের যে লবটা হচ্ছে দ্রাবের ওজন, আর হটটা হচ্ছে দ্রবণের ওজন। এটা করবে, কারণ আমি এখানে এইটা সবসময় মনে রাখতে হবে যে গাঢ়ত্ব মানে দ্রাবের পরিমাণ বাই দ্রবণের পরিমাণ। আর এখানে যদি পার্সেন্টেজ স্ট্রেংথ হয় তাহলে এখানে ইন্টু 100। তো দেখো, এখানে একটা উদাহরণ বলেছি যে 70% W/W এইচএন অতি দ্রবণ বলতে কী বোঝায়। তো দেখো, এইখানে যে এই ডাব্লুটা হচ্ছে 100 গ্রাম দ্রবণের মধ্যে 70 গ্রাম এইচএন অতি দ্রবীভূত আছে। দেখো, 100 গ্রাম পরিমাণে 70 গ্রাম বিশুদ্ধ এইচএন অতি দ্রবীভূত আছে। তেমনি এখানে W/V মানে এখানে ভলিউমটা হচ্ছে দ্রবণের পরিমাণ, এবং ভলিউমটা কিসে বেরোবে? ভলিউমটা মিলিলিটারে। তাহলে এখানে কি করবে? 100 ml দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে, এখানে W হচ্ছে ওয়েট, এটা ভরে বেরোবে। তাহলে তখন 10% W/V বলতে H2SO দ্রবণ বলতে কী বোঝায়? যে প্রতি 100 ml আয়তনে 10 গ্রাম বিশুদ্ধ H2SO দ্রবীভূত আছে। আরেকটা আছে V/V, এটাও পার্সেন্টেজ V/V। এটাতে নিচেরটা দ্রবণের আয়তন। সবসময় যদি V বেরোয়, ভলিউমটা বেরোয় তাহলে মিলিলিটারে, আর যদি W বেরোয় তাহলে গ্রামে। তাহলে এখানে এই ভিটাতে 100 ml ধরতে হবে। 100 ml দ্রবণের মধ্যে, এই হরের ভিটা 100 ml দ্রবণের মধ্যে যত ml দ্রাব দ্রবীভূত আছে তাকেই বলে V/V পার্সেন্টেজ। যেমন ধরো, ইথানলের 10% V/V জলীয় দ্রবণ বলতে কী বোঝায়? ইথানলের 10% V/V জলীয় দ্রবণ বলতে বোঝায় উক্ত দ্রবণের প্রতি 100 ml আয়তনে 10 ml বিশুদ্ধ ইথানল দ্রবীভূত আছে। সুতরাং তোমাদের এই পার্সেন্টেজটা মনে রাখতে হবে। উপরের পরিমাণটা হচ্ছে দ্রাবের পরিমাণ, যদি W দেওয়া থাকে তাহলে দ্রাবের ওজনে, আর নিচের পরিমাণটা হচ্ছে দ্রবণের পরিমাণ, যদি নিচেটা W দেওয়া থাকে তাহলে হচ্ছে দ্রবণের ওজন। আর যদি এখানে V দেওয়া থাকে, যেখানে উপরে বা নিচে যদি V দেওয়া থাকে, উপরেরটা হলে দ্রাবের আয়তন, আর এখানে যেমন দ্রাবের আয়তন, আর নিচেরটা হলে দ্রবণের আয়তন। তো এরকমভাবে তোমাদের কিন্তু করতে হয়। পার্সেন্টেজ স্ট্রেংথটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। করবে। এরপর দেখো, যেটা করবো সেটা হচ্ছে নর্মালিটি। দেখো, নর্মালিটি কাকে বলে? নর্মালিটি করতে গেলে তুমি এই এককটাকে খেয়াল রাখবে যে ইকুইভ্যালেন্ট পার লিটার। নর্মালিটির ইউনিটটাকে খেয়াল করে তুমি চলবে। নর্মালিটিকে প্রকাশ করা N দ্বারা। N ইজ ইকুয়াল টু
মানে গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক পার লিটার, এইটাকে তোমাকে মনে রাখতে হবে, মানে এই ইউনিটটাকে, যে ইকুইভ্যালেন্ট গ্রাম তুল্যাঙ্ক পার লিটার। তো এইটাকে তুমি দেখো এবার গ্রাম তুল্যাঙ্ক পার লিটার, এখানে এইটা হচ্ছে ইউনিট, নর্মালে মানে একক। তাহলে তুমি এখানে এটা করতে পারো যে এখানে এই এলটা কি, এলটা যে দ্রবণের পরিমাণ, তা দ্রবণের প্রতি লিটারে, এটা 1 লিটার যদি হয় তাহলে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে সেটাই হবে নর্মালিটি। তাহলে আমি এখানে করতে পারি 1 লিটার বা 1000 ml দ্রবণে যত গ্রামটাকে আমি লিখছি গ্রাম ইকুইভ্যালেন্ট, ইকিউইউভি, ইকুইভ্যালেন্ট দ্রাবক, কারণ উপরেরটা তো হট, লবেটে সবসময় তো দ্রাবক। 1 লিটার বা 1000 ml দ্রবণে যত গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রবীভূত থাকে তাকেই আমরা বলবো, এখানে একটু ভালো করে করতে হবে এই কনসেপ্টটা, দ্রবীভূত থাকে 1 লিটার বা 1000 ml দ্রবণে যত গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রবীভূত থাকে তাকেই আমরা বলবো নর্মালিটি। বুঝতে পারলে? এবার দেখো এখানে যদি গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি, গ্রাম ইকুইভ্যালেন্ট মানে তোমাকে যে গিভেন মাস যেটা দেয়া থাকবে দ্রাবের গিভেন মাস, আমি ডাব্লু ধরছি, বাই তার তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট। এটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট মানে এইটা গিভেন মাস যেটা দেয়া থাকবে, এবং এটাই ডাব্লু ফর গিভেন মাস যেটা দেয়া থাকবে দ্রাবের, এবং ইকুইভ্যালেন্ট ওয়েট মানে তুল্যাঙ্ক ভার, এইটা তুল্যাঙ্ক ভার, এটা করতে হবে গ্রাম ইকুইভ্যালেন্ট মানে। এবার দেখো এখানে তাহলে এখানে আমরা করতে পারি যে গ্রাম ইকুইভ্যালেন্ট এটা, তাহলে এখানে আমরা নর্মালিটি মানে আমরা কি বলতে পারি, নর্মালিটি মানে আমরা বলতে পারি যে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। তো তাহলে গ্রাম ইকুইভ্যালেন্টের জায়গায় তুমি এটা বসাও, ডাব্লু পার বাই ই ইন্টু ভি ফর লিটার, মানে এটা হচ্ছে দ্রবণের আয়তন। বুঝতে পেরেছ? এবার দেখো এই যে ইকুইভ্যালেন্ট তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট, যেটা এই ইকুইভ্যালেন্ট ওয়েট কীভাবে বার করা হয় এটা তোমরা খাতায় কিন্তু কপি করবে। ইকুইভ্যালেন্ট ওয়েট বার করা, ইকুইভ্যালেন্ট ওয়েট তার মলিকুলার মাস ডিভাইডেড বাই এন ফ্যাক্টর, মানে মলিকুলার মাস মানে আণবিক ভর ডিভাইডেড বাই এন ফ্যাক্টর। দেখো এন ফ্যাক্টর কথাটা আমি বললাম, এই এন ফ্যাক্টর বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বিভিন্ন হয়। যেমন ধরো এই এন ফ্যাক্টর এটা যদি অ্যাসিডের হয়, অ্যাসিডের ক্ষেত্রে এন ফ্যাক্টর হচ্ছে তার ক্ষারগ্রাহিতা মানে তো জানো নিশ্চয়ই। যেমন ধরো HNO3 মানে যতগুলো H+ আয়ন দান করে এর ক্ষারগ্রাহিতা কত, এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 1, কারণ একটা H+ আয়ন দান করে। H2SO4 এর ক্ষারগ্রাহিতা কত, এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 2, কারণ এটা দুটো H+ আয়ন দান করে। তাহলে দেখো এখানে যদি আমি H2SO4 এর যদি আমি ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে চাই, মানে তুল্যাঙ্ক বার করতে চাই H2SO4 এর ক্ষেত্রে, এই H2SO4 কে যদি বার করতে চাই তাহলে কি হবে, তাহলে তুল্যাঙ্ক ভার হবে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু তার এখানে মলিকুলার ওয়েট, আর H2SO4 মলিকুলার ওয়েট কত 98, আর H2SO4 এন ফ্যাক্টর কত, এন ফ্যাক্টর হচ্ছে ক্ষারগ্রাহিতা মানে যতগুলো H+ আয়ন দান করছে 2, তাহলে এখানে কত আসছে 49। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েটটা কিন্তু 49। সুতরাং নর্মালিটির মানটা তুমি বার করতে পারবে। তাহলে নর্মালিটি এরমভাবে তুমি বার করতে পারবে। যদি এখানে HNO3 বলি, HNO3 যেহেতু এক ক্ষারীয় অ্যাসিড, সুতরাং HNO3 ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট এবং তার মলিকুলার মাসটা একই হবে, অর্থাৎ 63 হবে, মানে মলিকুলার ওয়েটটাও 63, ইকুইভ্যালেন্ট ওয়েটটাও 63, কারণ এন ফ্যাক্টর মানটা 1 হচ্ছে। তেমনি এখানে যদি ক্ষারের ক্ষেত্রে যদি হয় এন ফ্যাক্টর, তাহলে হবে সেটা হচ্ছে তার অম্লগ্রাহিতা মানে যতগুলো OH মানের আয়ন দান করে, এটা হচ্ছে তার অম্লগ্রাহিতা। যেমন ধরো NaOH এর অম্লগ্রাহিতা কটা OH মানের আয়ন দান করছে, একটা, তাহলে অম্লগ্রাহিতা হচ্ছে 1। যেমন ধরো CaOH ক্ষেত্রে এখানে এই ক্ষারের এন ফ্যাক্টর কত, এন ফ্যাক্টর হচ্ছে এখানে দুটো OH মানের আয়ন দান করবে, Ca2+ আর 2 OH-, তাহলে ক্ষারগ্রাহিতা কত 2। বুঝতে পেরেছো? আর অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিড মানে লবণ, সল্টের ক্ষেত্রে মানে হয় পজিটিভ চার্জ, এন ফ্যাক্টর মানে হচ্ছে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, এইটা ভালো করে তোমরা নোট করে নেবে।
এটা হচ্ছে কোনো সল্টের ক্ষেত্রে মানে এন ফ্যাক্টর, সল্টের ক্ষেত্রে যদি এন ফ্যাক্টর যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হয় পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ। যেমন ধরো Al2SO4 হোল 3, এই যে একটা সল্ট, এর এন ফ্যাক্টরটা কত, এর এন ফ্যাক্টর তুমি এখানে যদি ভাঙো তাহলে পজিটিভ চার্জ কত পাচ্ছ 6টা, 3 আর 2 6, আর নেগেটিভ চার্জ কত পাচ্ছ, দেখো নেগেটিভ চার্জ 6টা আসছে, SO4 2 মাইনাস নেগেটিভ চার্জ 3 দুগুণে 6। তাহলে এর যদি এখানে যদি তুমি এর ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে চাও Al2SO4 হোল 3, তাহলে Al2SO4 3 মলিকুলার মাসটা বার করবে। মলিকুলার মাসটা Al2SO4 হোল 3 এটা কত, এটার মলিকুলার মাসটা যেটা হবে, মলিকুলার মাসটা আমার ঠিক মনে পড়ছে না, তো মলিকুলার মাসটা বার করবে ডিভাইডেড বাই এন ফ্যাক্টর 6 করে দেবে, তাহলেই হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে এইটা তোমরা করবে। তাহলে দেখো এইখান থেকে আমি এখানে একটা ফর্মুলা তৈরি করছি, তোমরা নর্মালিটির ক্ষেত্রে গিয়ে ফর্মুলা তৈরি করে, নর্মালিটি ইজ ইকুয়াল টু ডাব্লু, আর এখানে দেখো ই এর জায়গায় আমি এই মানটা বসাচ্ছি এম বসালাম, আর এন ফ্যাক্টরটাকে উপরে করে দিলাম, আর নিচে আমার এখানে আরেকটা ভি ছিল, এই ভি। তো এই হচ্ছে কিন্তু তোমার এই নর্মালিটি বার করার নিয়ম, মনে থাকবে। নর্মালিটি বার করে তোমার অঙ্কতে কিন্তু এই ফ্যাক্টরটাই কিন্তু, এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগাতে হবে নর্মালিটির ক্ষেত্রে। তো এইখানে নর্মালিটি সম্বন্ধে সেই কথাই বলে দেওয়া আছে। এখানে নর্মালিটি W/E/V, মানে এখানে এই পর্যন্ত করে রেখেছে, কিন্তু তোমাকে আমি আরেকটু এক্সটেন্ডেড ফর্মে দেখালাম। এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট মানে তুল্যাঙ্ক ভারটা কীভাবে বার করা হয় সেই বার করে দিয়েও কিন্তু আমি করতে পারলাম, কারণ এখানে হচ্ছে এইটা W হচ্ছে দ্রাবের ভর, দ্রাবের মলিকুলার মাস M, V হচ্ছে দ্রবণের আয়তন, আর এন ফ্যাক্টর হচ্ছে বিভিন্ন, দেখতে হবে যে কোনটা অ্যাসিড, কোনটা ক্ষার, কোনটা মানে লবণ, সেই এরকম ক্ষেত্রে এন ফ্যাক্টরটা আলাদা আলাদা ক্যাটাগরির হবে। তো এইভাবে নর্মালিটি বার করবে। আর নর্মালিটির ক্ষেত্রে সবসময় এই এককটা ধরে তুমি নর্মালিটি বার করতে পারবে, যে ইকুইভ্যালেন্ট পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে দ্রবণের প্রতি লিটারে যত গ্রাম ইকুইভ্যালেন্ট গ্রাম তুল্যাঙ্ক পদার্থ দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে দ্রবণের নর্মালিটি। তারপরে দেখো উষ্ণতার উপর নির্ভরশীলতা। তো এটা হচ্ছে উষ্ণতা নিরপেক্ষ হলেও এখানে বলছে দ্রবণের নর্মালিটি উষ্ণতার উপর নির্ভরশীল। উষ্ণতার উপর নির্ভরশীল কেন? কারণ দেখো এখানে তোমার ভি, এখানে এই ভলিউমটা আসছে, ভলিউমটা তো উষ্ণতার উপর নির্ভরশীল, মানে এই নর্মালিটি উষ্ণতার উপর নির্ভরশীল হবে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? এবার দেখো নর্মাল দ্রবণ কি বলেছে, যদি কোনো দ্রবণের প্রতি লিটারে যেখানে নর্মালিটি, এখানে যদি প্রতি লিটারে যদি 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ দ্রবীভূত থাকে তাহলে তার নর্মালিটি হচ্ছে 1, এরকমভাবেই বার করতে হবে। তাহলে এরকমভাবে তোমাকে করতে বলেছে, এগুলো করবে, এরকমভাবে বার করেছে। জাস্ট সিম্পল কনসেপ্টটা নর্মালিটি কাকে বলে এই কনসেপ্টটা একটু খেয়াল রাখবে, তাহলেই হবে। নর্মালিটি ব্যবহারের সুবিধা, নর্মালিটি দ্রবণে দ্রবীভূত দ্রাবকটি কী ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার উপর দ্রবণের নর্মালিটি নির্ভরশীল, এটা করবে। যেমন অ্যাসিড মাধ্যমে বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কেমিনোফোর, কারণ কি তুল্যাঙ্ক ভার তো পরিবর্তনশীল হয়। তুল্যাঙ্ক ভার এখানে যে তুমি ইটা করলে, এই তো যে কোনো মাধ্যমে পরিবর্তনশীল, তাহলে তুমি যে মাধ্যমে বিক্রিয়া করবে সেই মাধ্যমের উপর কিন্তু নর্মালিটি নির্ভরশীল হবে। যেমন যদি অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া করো তাহলে কেমোনোফোরের নর্মালিটি, যদি ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া করো কেমোনোফোরের নর্মালিটি আলাদা হবে, কারণ আমরা ক্লাস 11-এ করে এসেছি যে অ্যাসিড এবং ক্ষারীয় দুটো আলাদা আলাদা মাধ্যমে কেমোনোফোরের তুল্যাঙ্ক ভারগুলো আলাদা আলাদা হয়। সুতরাং এটা কিন্তু আলাদা আলাদা হবে। আর দ্রবণের নর্মালিটি উষ্ণতার উপর নির্ভরশীল, যেহেতু এখানে ভলিউমটা আছে। এবার দেখো মোলারিটি আলোচনা করব। মোলারিটির ক্ষেত্রেও তোমাদের খেয়াল রাখতে হবে, মোলারিটিকে প্রকাশ করা এম দ্বারা প্রকাশ করা হয়, এম, এবং এখানে এর ইউনিটটা খেয়াল রাখবে, ইউনিটটা ধরে তোমার এখানে এগোবে। দেখবে ইউনিটটা, দেখো মোলারিটি এগোবে হচ্ছে মোল পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে, দ্রবণের প্রতি লিটারে, কারণ আমি বলেছিলাম এই যে প্রথম যে এখানে বলেছিলাম যে দ্রাবের পরিমাণ বাই দ্রবণের পরিমাণ, এখানে দ্রবণের মোল পার লিটার হলে এই দ্রবণের পরিমাণটা হচ্ছে 1 লিটার, 1 লিটারে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে এটা হচ্ছে মোলারিটি। তাহলে মোল পার লিটার মানে এখানে মোলারিটি কি বলছে, যে কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে কোনো দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। বুঝতে পেরেছো? তো মোলারিটি তোমাকে এখান থেকে কী করে বার করতে হবে। দেখো মোলারিটি প্রকাশ করা, দেখো এইগুলো তোমরা একটু ভালো করে নোট করে নেবে।
মোলারিটি ইজ ইকুয়াল টু মোল সংখ্যা পার লিটার, এইটাই তো মোল সংখ্যা পার লিটার। এবার মোল কীভাবে বার করা হয়? মোল হচ্ছে, তোমরা মোল বার করার নিয়ম জানো, গিভেন মাস মানে তোমার দ্রাবের গিভেন মাস বাই মলিকুলার মাস I ইন্টু ভি। তো মোলারিটি বার করার এই ফর্মুলাটা দিয়ে করতে হবে। মোলারিটি এইটা হচ্ছে তার দ্রাবের গিভেন মাস, দ্রাবের মলিকুলার মাস মানে আণবিক ভর, আর একটা দ্রবণের আয়তন, তো এরকমভাবে বার করে যাবে। তো দেখো এখানে এরকমই বলেছে ডাব্লু বাই এম ইন্টু ভি, তো এরকমভাবে বার করে এসেছে। এবার দেখো এই মোলারিটিটা উষ্ণতার উপর নির্ভরশীল হবে। কারণ কি উষ্ণতার উপর নির্ভরশীল হবে? কারণ এখানেও তো ভলিউম আছে, যে টার্মে ভলিউম থাকবে সেটা উষ্ণতার উপর নির্ভরশীল হবে। সুতরাং এটা উষ্ণতার উপর নির্ভরশীল, তাহলে মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল হবে, উষ্ণতার উপর নির্ভরশীল করবে এটা। মোলার দ্রবণ কাকে বলে? মোলার দ্রবণ হচ্ছে, আমি এখানে এককটাতেই বলেছি যে মোল পার লিটার। যদি এখানে লিটারটার মানে 1 লিটারে যদি কোনো পদার্থের 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাহলে তাকে আমরা বলবো মোলারিটি, 1 মোলার দ্রবণ, 1 মোলার দ্রবণ বলবো। সুতরাং এরকমভাবেই আমাদের বার করে নিতে হবে। তো এরকমভাবে বার করে নেবে। এবার দেখো মোলারিটি ব্যবহারের সুবিধা কি? মোলারিটি ব্যবহারের সুবিধা অসুবিধা, এখানে একটা কথা মনে রাখবে, দ্রবণের মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল, আর কোনো দ্রবণে উপস্থিত দ্রাবক পদার্থটি কিরূপ বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার উপর দ্রবণের মোলারিটি নির্ভর করে না। দ্রবণের মোলারিটি মানে নির্দিষ্ট, কোন মাধ্যমটার উপর নির্ভর করে না। নর্মালিটি মাধ্যমটার উপর নির্ভর করে, কিন্তু মোলারিটি মাধ্যমের উপর নির্ভর করে না। এবার দেখো নর্মালিটি মোলারিটির মধ্যে সম্পর্ক, তুমি এখানে আমি যে খাতায় করলাম, তুমি দেখো এইটা হচ্ছে নর্মালিটি, এইটা হচ্ছে নর্মালিটি, আর এটা হচ্ছে মোলারিটি। তো তুমি দেখো যে তুমি এই পোর্শনটা, এই ডাব্লু বাই এম বাই ভি, এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে তুমি, এই পোর্শনটাই তো এই মোলারিটি। তাহলে এখানে আমি লিখতে পারি না যে নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর, নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। তো এরমভাবে, তো দেখো এইটা নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর, এটা নর্মালিটি ও মোলারিটির মধ্যে সম্পর্ক। তো দেখো এখানে বলেছে নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু এক্স, এই এক্সটাকে আমি এন ফ্যাক্টর বলছি। ঠিক আছে, এটা করবে খুব ভালো করে, কিন্তু তোমরা এটা কনসেপ্টটা করবে। আমি আমার যে ডিটেলসে আমি যে ভিডিওগুলো করেছি সেখানে কিন্তু আমি ডিটেলসে বলেছি, সেখানে খুব সুন্দরভাবে অনেক সময় দিয়ে করেছি, সেটা কিন্তু তোমরা করবে। এরপর দেখো ফর্মালিটির কথা বলেছে। ফর্মালিটি আর কিছুই না, যখন আয়নীয় যৌগের ক্ষেত্রে যেটা মোলারিটি, সেটাই হচ্ছে এদের ক্ষেত্রে ফর্মালিটি। কারণ আয়নীয় যৌগের ক্ষেত্রে NaCl বা NO2CO3 বা CaCl2, এদের তো মানে কোনো অণুর প্রকৃত অস্তিত্ব নেই, কারণ এরা তো আয়ন মাধ্যমে এরা গঠিত হয়। সুতরাং এখানে জলীয় দ্রবণে এদের যে জলীয় দ্রবণ NaCl আয়নীয় যৌগের, অণুর কোনো প্রকৃত অস্তিত্ব নেই। তাই এদের ক্ষেত্রে ওই মোল, গ্রাম অণু বা তার আণবিক ওজন বা মোল শব্দগুলো অর্থহীন। এজন্য এদের দ্রবণের মাত্রা প্রকাশ করতে মোলারিটি একক ব্যবহার না করে ফর্মালিটি একক ব্যবহার করতে হয়। অর্থাৎ যে আয়নীয় যৌগগুলোর কারত্ব প্রকাশের পদ্ধতি, আয়নীয় যৌগগুলোর তুমি বলতে পারো যে মোলারিটি যেটা, সেই মোলারিটিটাই হচ্ছে এক্ষেত্রে ফর্মালিটি, এটাই হয়। তো দেখো এরপরে যেটা আছে সেটা একটু আলোচনা করে দিই। এই ফর্মালিটি বলছে যে কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রাবের যত গ্রাম সংকেত ওজন দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের ফর্মালিটি বলে। ফর্মালিটিকে এফ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরো এখানে যদি কোনো প্রতি লিটার আয়তনে, ধরো 1 লিটার আয়তনে NaCl এর যত NaCl এর আণবিক ভর কত? NaCl এর আণবিক ভর হচ্ছে ধরো সোডিয়ামের হচ্ছে 23 আর Cl হচ্ছে 35.5, 58.5, এটা হচ্ছে NaCl এর আণবিক ভর। তো এই NaCl এর আণবিক ভর 58.5, এর রেসপেক্টে কাউন্ট করতে হবে যে প্রতি লিটারে এই 58.5 যদি দ্রবীভূত থাকে, মানে 1 গ্রাম সংকেত ভরের, তাহলে আমি তাকে বলবো যে এক্ষেত্রে এর ফর্মালিটির পরিমাণটা হচ্ছে 1 ফর্মাল। দেখো এখানে বলেছে যে ফর্মাল দ্রবণ কাকে বলে, যে কোনো দ্রবণের প্রতি লিটারে 1 গ্রাম সংকেত ওজনের দ্রাবক দ্রবীভূত থাকলে উৎপন্ন দ্রবকে ওই দ্রাবক ফর্মাল দ্রবণ বলে। মানে ধরো এখানে 1 লিটার দ্রবণ আছে, দ্রবণে NaCl দ্রবীভূত আছে, যার আণবিক ভরটা হচ্ছে 58.5,
তাহলে এই 1 লিটারে যদি 58.5 গ্রাম NaCl দ্রবীভূত থাকে, তাহলে তাকে আমি বলবো সেই দ্রবণের ফর্মালিটি হচ্ছে 1 ফর্মাল। জাস্ট এটা মানে আয়নীয় যৌগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার দেখো আমরা যেটা আলোচনা করব সেটাও খুব ইম্পর্টেন্ট, মোলালিটি। মোলালিটি আলোচনা করব। মোলালিটি, হোয়াট ইজ মোলালিটি? তো মোলালিটি হচ্ছে, এখানে দেখবে, এখানে ইউনিটটা আমি বলেছি, ইউনিটটা খেয়াল করবে, মোল পার কেজি। মোল পার কেজি, এখানে আমি বলেছিলাম, দেখো এখানে গাঢ়ত্ব যখন আমি লিখি, তো গাঢ়ত্বের ক্ষেত্রে আমি বলেছিলাম যে হরের ক্ষেত্রে দ্রাবকের পরিমাণটাও কিন্তু আসে। হ্যাঁ, এখানে যে মোলালিটির কথা আমি বলছি, এই মোলালিটি হচ্ছে একমাত্র একক যেখানে উপরে দ্রাবের পরিমাণটা তো থাকছেই, দ্রাবের পরিমাণ মানে মোল, দ্রাবের পরিমাণটা আমি মোলে বলতে পারি, মোল। আর নিচে হচ্ছে দ্রাবকের পরিমাণ, দ্রাবকের পরিমাণ মানে কেজি। দ্রাবকের পরিমাণটা এটা হচ্ছে 1 কেজি, দ্রাবকের পরিমাণটা মানে এখানে, তাহলে তুমি এখানে মোলালিটির সংখ্যাটা বলতে পারো যে দ্রাবকের 1 কেজি বা 1000 গ্রামে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে তাকে আমরা বলবো মোলালিটি। তাহলে দেখো এখানে বলছে যে মোলালিটির সংখ্যাটা কি বলছে, যে 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, যত মোল দ্রবীভূত দ্রবণ তৈরি করে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে। এটা কিন্তু খুব ভালো করে করতে হবে। যেমন তুমি দেখো এখানে যেটা বলেছে, খুব ভালো করে একটু খেয়াল রাখো গাণিতিক রূপটা, মানে এখানে যে হরে কিন্তু দ্রাবকের ভরটা ধরতে হবে, দ্রাবকের ভরে 1 কেজি, দ্রাবকের 1 কেজিতে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে সেটা হচ্ছে মোলালিটি। বুঝতে পেরেছো? এখানে গাণিতিক রূপটা দেখো, বলছি তোমাদের বইয়ের ভাষাতেই বলি, যে ধরা যাক দ্রবণের এবং দ্রবণে দ্রবীভূত দ্রাবের ওজন যথাক্রমে W1 গ্রাম ও W2 গ্রাম। এই দ্রবণের ওজন হচ্ছে W1 আর দ্রাবের ওজন হচ্ছে W2। তাহলে দ্রাবকের ওজন কত হবে? দ্রাবকের ওজন হবে দ্রাবের ওজন প্লাস দ্রাবকের ওজন ইজ ইকুয়াল টু দ্রবণের ওজন। তাহলে দ্রাবকের ওজনটা আমি পাবো এই দ্রবণের ওজন থেকে দ্রাবের ওজনটা বাদ দিয়ে, তাহলে এইটা হচ্ছে দ্রাবকের ওজন। এই যে দ্রাবকের ওজন, এই দ্রাবকের ওজন W1 মাইনাস W2 গ্রামে দ্রাব কতটা আছে? দ্রাব আছে W2 গ্রাম। এটা হচ্ছে দ্রাব, কিন্তু উপরে মানে দ্রাবের মোল সংখ্যাটা বার করতে হবে। এখানে হচ্ছে এটা হচ্ছে গিভেন মাস। যদি দ্রাবের মোল সংখ্যাটা বার করতে গেলে কীভাবে বার করবো? W2 বাই দ্রাবের আণবিক ভর। তাহলে এখানে মোল সংখ্যাটা কত? W2 বাই M। তাহলে দেখো W1 বাই W2 গ্রাম দ্রাবকে দ্রাবের কত মোল দ্রবীভূত আছে? W2 বাই M মোল। তাহলে এবার এইটাতে গেল, এটাদের মধ্যে দ্রবীভূত আছে এইটা, 1 কত আর 1000 গ্রামে কত? 1 কত করলে এখানে ভাগ হয়ে যাচ্ছে এইটা, আর তুমি যদি এখানে যদি করো যে 1 কেজি, 1 কেজিতে করলে এখানে 1 আসছে, আর গ্রামে করলে এখানে 1000 গ্রাম হয়ে যাচ্ছে। 1000 গ্রামে কত? মানে এখানে W1 মাইনাস W2 দ্রাবকের পরিমাণে দ্রাবের মোল আছে W2 বাই M। এটা 1 হলে কি হবে? W2 বাই M বাই W1 মাইনাস W2, আর 1000 গ্রাম 1 কেজিতে কত? ইন্টু 1000। তো এই হচ্ছে তোমার ফর্মুলা। এখানে মনে রাখবে, এখানে W2 আর এই যে W1 মাইনাস W2, এটা কি? এটা হচ্ছে দ্রাবকের ভর, মনে রাখবে কিন্তু এটা হচ্ছে দ্রাবকের ভর। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, দ্রাবকের ভর। আর W2 এটা হচ্ছে দ্রাবের ভর, আর M হচ্ছে দ্রাবের আণবিক ভর, আর 1000 হচ্ছে যেমন একটা সংখ্যা। তো এইটা হচ্ছে, এই ইউনিটটা খেয়াল করবে, মোল পার কেজি। এখানে কিন্তু হরে কিন্তু দ্রাবকের প্রতি কেজিতে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে তাকে মোলালিটি বলবো, মোলালিটি L। এখানে এটা করতে হবে, এবং এটা উষ্ণতার উপর নির্ভরশীল নয়। এটা তোমাদের পরীক্ষায় বহুবার পড়েছে, দ্রবণের মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়, কারণ এখানে সবই তো দেখো, এখানে ভলিউম টার্ম নেই, সবই ভরের টার্ম। আর ভর যেহেতু উষ্ণতার উপর নির্ভরশীল নয়, সুতরাং মোলালিটিও উষ্ণতার উপর নির্ভরশীল হবে না। এটা ভালো করে করবে। তো দেখো এইখানে আরও কয়েকটা জিনিস দেওয়া আছে, মোলার দ্রবণ ও মোলাল দ্রবণের মধ্যে পার্থক্য, এই সংজ্ঞাটা করবে। মোলার দ্রবণের মধ্যে পার্থক্য মধ্যে সংজ্ঞাটা করবে। তো এই কয়েকটা কনসেপ্ট তোমরা ভালো করে খেয়াল রাখবে, তাহলেই হবে। আর এইখানে দেখো আরেকটা বলেছে যে গ্রাম প্রতি লিটার মাত্রা, গ্রাম পার লিটার।
গ্রাম পার লিটার। এখানে দেখো গ্রাম প্রতি লিটার মাত্রা মানে এখানে লিটার মানে দ্রবণের 1 লিটারে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে, এটাই এখানে এখানে পরিষ্কার বলে দেওয়া আছে। গ্রাম পার লিটার, দ্রবণের 1 লিটারে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে তাকেই বলবো ওই দ্রবণটির প্রতি লিটার বা গ্রাম প্রতি লিটার মাত্রা বা স্ট্রেংথ। দেখো এখানে স্ট্রেংথ মানে আমি তোমাকে একটু সম্পর্ক দেখিয়ে দিই। স্ট্রেংথ মানে বলা হচ্ছে যে গ্রাম পার লিটার, গ্রাম পার মানে এখানে গ্রাম পার লিটার, এটা হচ্ছে স্ট্রেংথের একক। এখানে গ্রামটাকে আমি ধরছি, এখানে গ্রাম মানে দ্রাবের ভরটাকে ডাব্লু ধরছি, আর দ্রবণের যে আয়তনটাকে সেটাকে আমি ভি ধরছি। ঠিক আছে, এবার দেখো তুমি এই যে স্ট্রেংথ, এটা হচ্ছে শক্তিমাত্রা, স্ট্রেংথ ইজুকাল টু ডাব্লু বাই ভি। তুমি দেখো এখানে যে মোলারিটি বার করেছিলে, মোলারিটি কোথায় বার করলাম, এই যে মোলারিটি যে বার করলে, মোলারিটি তুমি যে বার করলে, এই যে মোলারিটি এখানে তুমি যে বার করলে, এই যে দেখো এখানে তো মোলারিটি বার করলে, তো দেখো এই যে ডাব্লু বাই ভি, এই ডাব্লু বাই ভি এইটাই তো মনে হচ্ছে স্ট্রেংথ। ডাব্লু বাই, তাহলে মোলারিটি সমান এই ডাব্লু বাই ভি, এই যে স্ট্রেংথটাকে আমি এরকম লিখছি বাই এম। এই এমটা হচ্ছে মলিকুলার মাস বলে আমি এটাকে M0 দিচ্ছি, আর এই এমটা হচ্ছে মোলারিটি। তাহলে আমি এখানে স্ট্রেংথ বা শক্তিমাত্রা মানে আমি বলতে পারি যে মলিকুলার মাস M0 ইন্টু মোলারিটি। এই সম্পর্কটাও কিন্তু করতে পারবে যে স্ট্রেংথ কোনো দ্রবণের শক্তিমাত্রা ইজুকাল টু তার মলিকুলার মাস, তার আণবিক ভর ইন্টু মোলারিটি। তো এখান থেকেও তোমরা কিন্তু এটা করতে পারবে। তো এই গ্রাম প্রতি শক্তিমাত্রা গ্রাম প্রতি লিটার মাত্রা, এটাও একটা তোমার ইউনিট, মানে একটা কনসেন্ট্রেশন টার্ম, এটাও ভালো করে তোমরা করবে। ঠিক আছে, এরপর দেখো মোল ভগ্নাংশ তোমরা তো আশা করছি খুব ভালোভাবে জানো যে দ্রবণে কোনো উপাদানের মোল সংখ্যাকে দ্রবণে উপস্থিত সমস্ত উপাদানগুলির মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে উক্ত উপাদানের মোল ভগ্নাংশ বলে। অর্থাৎ তোমার মোল ভগ্নাংশ মানে দ্রবণের যে উপাদানগুলো আছে, দ্রবণের উপাদানগুলোর মধ্যে দ্রাবক আছে এবং দ্রাব্য আছে। তো দ্রাবকের মোল সংখ্যাটাকে ধরা হচ্ছে N1 আর দ্রাবের মোল সংখ্যাটাকে ধরা হচ্ছে N2। এবার মোল ভগ্নাংশ যখন ধরবো তখন দ্রাবকের মোল ভগ্নাংশ x1 মানে আমি কি পাবো, দ্রাবকের মোল সংখ্যা বাই টোটাল দ্রবণের মোল সংখ্যা। দ্রবণের মোল সংখ্যা মানে দ্রাব এবং দ্রাবক দুটোরই যোগফল। তাহলে এটা হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ পেলাম। আর দ্রাবের মোল ভগ্নাংশ x2 ইজুকাল টু দ্রাবের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা। টোটাল মোল কত, N1 প্লাস N2। তাহলে এবং দ্রাবকের মোল ভগ্নাংশের সমষ্টি তুমি যদি x1 আর x2 যদি যোগ করো তাহলে তুমি কিন্তু সর্বদা 1 পাবে। এটার একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তুমি যদি দ্রাবকের মোল ভগ্নাংশ পেয়ে যাও তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ তুমি সহজেই পেতে পারবে, কারণ দ্রাবকের মোল ভগ্নাংশ আর দ্রাবের মোল ভগ্নাংশের যোগফল হচ্ছে 1। একটা পেয়ে গেলে এক থেকে যদি অন্যটা বিয়োগ করে দাও তাহলে কিন্তু অন্যটাও তোমরা পেয়ে যাবে। এবং এটাও একটা উষ্ণতা নিরপেক্ষ রাশি, কারণ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। কারণ এইখানে দেখো এই মোল সংখ্যা তো আছে, মোল ভগ্নাংশ, এই মোল সংখ্যাগুলো উষ্ণতা নিরপেক্ষ। মোল সংখ্যা যেহেতু উষ্ণতা নিরপেক্ষ সুতরাং মোল ভগ্নাংশ উষ্ণতা নিরপেক্ষ। সুতরাং আমরা মোল ভগ্নাংশ উষ্ণতা নিরপেক্ষ পেলাম এবং মোলালিটি এটাও উষ্ণতা নিরপেক্ষ আমরা পেলাম। ভালো করে এটা করবে। আরেকটা আছে পার্টস পার মিলিয়ন ppm ইউনিট। এটা হচ্ছে একদম তোমার পার্সেন্টেজ স্ট্রেংথেরই মতো, খালি এখানে পার্সেন্টেজ স্ট্রেংথে এখানে 100 দ্বারা গুণ করেছিলাম, এখানে মিলিয়ন মানে 10 লক্ষ অর্থাৎ 10⁶ দ্বারা গুণ করতে হবে। তো ppmকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ppm W/W। এই ডাব্লুটা হচ্ছে দ্রাবের ওজন আর এই ডাব্লুটা হচ্ছে দ্রবণের ওজন। দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন ইন্টু 10⁶ বা 10 লাখ। তাহলে এটা হচ্ছে ppm। এইবার ppm W/V, এই ডাব্লুটা হচ্ছে দ্রাবের ওজন আর এই ভিটা হচ্ছে দ্রবণের আয়তন, আর দ্রবণের আয়তন সবসময় মিলিলিটারে বার করতে হবে। দ্রাবের ওজন মিলিগ্রামে এবং দ্রবণের আয়তন দেখলো দ্রাবের ওজনটা গ্রামে এখানে বার করেছে, দ্রবণের আয়তন মিলিলিটারে বার করেছে, তারপর 10⁶ করেছে। এটা দিয়ে বার করা যাবে, তারপর এখানে ক্যালকুলেশন করে এই ফর্মটা এনেছে। সুতরাং ppm হচ্ছে প্রতি 10 লক্ষ ভাগে, কোনো দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে কোনো দ্রাবের যত ভাগ ওজন দ্রবীভূত থাকে সেই ওজন নির্দেশক সংখ্যাটিকে ওই দ্রাবের ppm বলে। এবং ppm সাধারণত যদি দ্রবীভূত দ্রাবের পরিমাণ যদি খুব কম হয় তাহলে দ্রবণের গাঢ়ত্ব সাধারণত ppm এ প্রকাশ করা হয়।
সাধারণত জলের ক্ষরতা নির্ণয়ের জন্য পিপি এককটা ব্যবহার করা হয়। মানে যেখানে দ্রাবের পরিমাণটা অত্যন্ত কম দ্রবণের সাপেক্ষে, সেখানেই পিপি এককটা আমরা ব্যবহার করব। তো তোমরা এই যে আমি আজকে পড়ালাম এইটার কিন্তু তোমরা ভালো করে পড়বে। আমরা এরপরে অঙ্ক করব, মানে পরের এপিসোড থেকে। এখন এখানে কয়েকটা প্রশ্ন আছে, ভালো করে করবে। মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, মোল ভগ্নাংশ, এগুলোর মধ্যে উষ্ণতার উপর নির্ভরশীল কারা? দেখো, মোলারিটি এটা উষ্ণতার উপর নির্ভরশীল, নর্মালিটি উষ্ণতার উপর নির্ভরশীল, কিন্তু মোলালিটি এবং মোল ভগ্নাংশ উষ্ণতার উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, এটা ভালো করে করবে। তারপর বলছে যে নর্মালিটির ক্রমবর্ধিষ্ণু মান অনুসারে সাজাও। তা নর্মালিটির ক্রমবর্ধিষ্ণু মান অনুসারে সাজাও এখানে বলেছে। দেখো, আমরা তো জানি যে এটা তো জানি নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। তো দেখো এখানে আমাদের মানে এখানে নর্মালিটি, মোলারিটি, এন ফ্যাক্টর, এখানে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, যার জন্য একটা আমি কোড করে দিয়েছি নরেন্দ্র মোদি। এখানে একটা কোড করে দিতে পারলাম। এখানে নরেন্দ্র, এখানে মোদি, মানে প্রথমে এন তারপর এম। তো দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে নর্মালিটির ক্রমবর্ধমান মানুষ, সবই মোলারিটিতে দেওয়া আছে। এই যেমন 0.1 মোলার H2SO4, তাহলে এখানে মোলারিটিতে তুমি 0.1 প্রথমের ক্ষেত্রে বসাও, আর H2SO4 এন ফ্যাক্টর কত? H2SO4 এন ফ্যাক্টর যেহেতু এর ক্ষারগ্রাহিতে 2, সুতরাং এটা দাঁড়াচ্ছে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 0.2। তাহলে নর্মালিটি হচ্ছে 0.2 নর্মাল প্রথমটার ক্ষেত্রে, তাহলে এখানে 0.2 নর্মাল হচ্ছে। তারপরে দেখো, তারপরে যেটা আসছে এটা H2SO4 এর ক্ষেত্রে এলো H2SO4। তারপরে যেটা আসছে দেখো, তারপরে বলেছে যে 0.1 মোলার HNO3, তাহলে এখানে 0.1 মোলার HNO3, তাহলে 0.1 মোলার আমি বসালাম, আর HNO3 ক্ষেত্রে এন ফ্যাক্টর হচ্ছে 1, তাহলে এখানে কি আসছে? 0.1 নর্মাল, এইটা HNO3 ক্ষেত্রে আসছে। মানে এই ফর্মুলাটা আমি এখানে প্রয়োগ করলাম, বুঝতে পেরেছো? তারপরে কি আসে দেখো, 0.1 মোলার Al2SO4 হোল 3। তো 0.1 মোলার H2SO4 হোল 3, তার নর্মালিটি কত হবে? 0.1 ইন্টু Al2SO4 হোল 3 এন ফ্যাক্টর কত? 6, তাহলে এখানে কত আসছে? 0.6। এটা কি আসছে? Al2SO4 হোল 3 ক্ষেত্রে এটা আসছে। তাহলে দেখো কোনটা সব থেকে বেশি? Al2SO4 হোল 3 সব থেকে বেশি, তারপরে H2SO4 এর, তারপরে HNO3 নর্মালিটি হবে। তাহলে এটা হচ্ছে তোমার সাজানোর মানটা। তাহলে এইটার সব থেকে বেশি হচ্ছে নর্মালিটি, যার এন ফ্যাক্টর যত বেশি হবে, দেখো এই দিকেরটা তো একই, মোলারিটিটা তো একই, তাহলে এন ফ্যাক্টর যার যত বেশি হবে তার কিন্তু নর্মালিটি তত বেশি হবে। তাহলে এইটা ফার্স্ট হবে, এইটা সেকেন্ড হবে, এটা থার্ড হবে। ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর যে প্রশ্নটা বলছে যে কোনো দ্রাব্য পদার্থের 1 মোলাল ও 1 মোলার জলীয় দ্রবণের মধ্যে কোনটি বেশি গাঢ় এবং কেন? এটা অবশ্যই 1 মোলার জলীয় দ্রবণটা বেশি গাঢ় হবে। কারণ কি, দেখো 1 মোলার জলীয় দ্রবণ তখনই তৈরি হবে 1000 ml দ্রবণের মধ্যে যত মোল দ্রাব্য দ্রবীভূত থাকে। এখানে মানে মোট দ্রবণের পরিমাণটা কিন্তু 1000 ml হবে, কিন্তু এখানে মোলালিটি বলতে কি বোঝায়? 1 কেজি বা 1000 গ্রামের মধ্যে যত মোল দ্রাব্য দ্রবীভূত থাকে। এবার দেখো 1000 গ্রামের মধ্যে যদি তুমি দ্রাব্য দ্রবীভূত করো, 1000 গ্রামের মধ্যে তুমি দ্রাব্য দ্রবীভূত করো, তাহলে দ্রবণের পরিমাণটা তো 1 লিটারের থেকে বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই দ্রাব্য পদার্থের গাঢ়ত্বটা কিন্তু কম হয়ে যাচ্ছে। এবং এখানে মোলারিটির ক্ষেত্রে দ্রবণের আয়তনটা পুরোটাই 1 লিটার থাকছে, কিন্তু মোলারিটিতে দ্রবণের আয়তনটা কিন্তু 1 লিটারের থেকে বেশি হয়ে যাচ্ছে। সুতরাং গাঢ় হচ্ছে এই মোলারিটারই গাঢ় হবে। ঠিক আছে, এটা ভালো করে করবে। এবার তুমি এইগুলোকে ভালো করে বার করবে যে কোনো দ্রবণের প্রতি 100 ml আয়তনে দ্রবীভূত H2SO4 এর পরিমাণ কত? 0.2 নর্মাল H2SO4, 0.08 মোলার H2SO4। এগুলো আমি পরের এপিসোডে অঙ্ক করাবো, অঙ্ক করলে এইগুলো কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যেটুকু কনসেপ্ট আমি করলাম সেটুকু ভালো করে করবে। মোলারিটির তুলনায় মোলালিটি এককের ব্যবহারের সুবিধা কি? কারণ মোলালিটি এককটা উষ্ণতা নিরপেক্ষ, এটাই করবে। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের আমি কাজ দিচ্ছি। এরপর যে এগুলো আছে, এই প্রশ্নগুলো যেগুলো আছে, এইগুলো অঙ্ক করব যখন, অঙ্কটা একটু নতুনভাবে করব আমি, সেই অঙ্কগুলো করবো যখন, তখন কিন্তু এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ততক্ষণ তোমরা এটাকে খুব ভালো করে দেখতে থাকো। যেটুকু আমি পড়ালাম খুব ভালোভাবে লিখে প্র্যাকটিস করো। যদি কিছু অসুবিধা কমেন্ট বক্সে জানাবে। আজকে এই পর্যন্ত। এরপর আমরা এই দ্রবণের এই কনসেন্ট্রেশন সংক্রান্ত অঙ্ক নিয়ে আসবো।
আর যদি খুব ডিটেলসে এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার দ্রবণের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দ্রবণের আমি ডিটেলসে ভিডিও করেছি, সেইখানে একদম বোর্ডে লিখে করেছি, সেই ভিডিওগুলো দেখলেও কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং সেইখানে দেখতে পারো, আর এটা আমি তো রিভিশন করছি। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে আসছি। এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো।